আজকে পর্যন্ত এখন পর্যন্ত ধানমন্ডি ৩২ সহ সারা দেশের বিভিন্ন জায়গায় ভাঙচুর, অগ্নিসংযোগ, বুলডোজার কর্মসূচি চলছে। ওবায়দুল কাদেরের ভাষায় যদি বলি, আসলে এরা কারা, কোত্থেকে এলো? এরা বাংলাদেশের অধিবাসী, তো বাংলাদেশ থেকে আসছে। এদেরকে খোঁজার জন্য অনুবীক্ষণ যন্ত্র দরকার নাই, দূরবীনও লাগবে না। এটা খুব স্বাভাবিক যে এই ধরনের একটা ঘটনা যেটা ঘটছে, এটা অনেকের কাছে অনাকাঙ্ক্ষিত, আমার কাছেও অনাকাঙ্ক্ষিত। এটাকে আপনি নাশকতাও বলতে পারেন, কিন্তু তারপরেও এটা ছিল অবধারিত। এটা আমার বিশ্লেষণ যেরকমভাবে এই পুরো জিনিসটা, এটা নানা ধরনের ব্যাখ্যা হতে পারে। প্রথম যে ব্যাখ্যাটা আমার মাথার মধ্যে আসে সেটা হলো, এখানে একটা উস্কানি ছিল, এবং প্রধান উস্কানিটা আসছে শেখ হাসিনার কাছ থেকে। এগুলো আমার বিবেচনা। শেখ হাসিনাকে এই সময় এই ভাষণটা দিতে হবে, কেন 6 মাসের মাথায়। আপনি বিশ্বাস করবেন, আমার জীবনের কঠিনতম কাজটা আমি গতকালকে করেছি, গত রাতে। এই শেখ হাসিনার 47 মিনিটের ভাষণটা আমি শুনেছি। এটা আমার কাছে মনে হয়েছে যে এত কষ্টকর কাজ আমি গত কয়েক মাসে আর করি নাই। পুরো ভাষণটা আমি একটানা শুনেছি, যে উনি কী কারণে ভাষণটা দিচ্ছেন এবং উনি কী বলেছেন। এবং আমি বারবার আশা করতেছিলাম যে দেখেন, একটা লোক 15 বছর ক্ষমতায় ছিল টানা, তাই না? তারা আরও একবার ক্ষমতায় ছিল, অনেক দিন ধরে রাজনীতি করেন। আমার ধারণা ছিল উনি তো রাজনীতিটা বুঝেন। তো আমি বারবার আশা করতেছি উনি বলবেন যে ওনার কৃতকর্মের জন্য উনি ক্ষমা প্রার্থী, অথবা বলবেন, যদি ঘুরে পেঁচেও বলেন তাও বলবেন, যদি আমার অজান্তে কোনো ভুল হয়ে থাকে তার জন্য আমি বারবার আশা করতে। আমি মনে হচ্ছে কিন্তু উনি বোধহয় এখনও ক্ষমতা আছে। ওনার ভাবভঙ্গি, কথাবার্তা দেখে মনে হচ্ছে যে উনি এখনও ক্ষমতায় আছে, একটু বেড়াইতে গেছে, আসবে এখনই, আইসা নিয়ে সবাইকে নাম ধরে ধরে ধরবে এবং ফাঁসিতে ঝোলাবে। তার ভাবভঙ্গি এরকম। তো এরকম একটা ভাষণ উনি কেন দিলেন? এখন আপনি তো বলতে পারেন যে উনি ভাষণ দেওয়ার আগেই তো ভাঙা শুরু হয়েছে। হ্যাঁ, এটাও ঠিক। উনি ভাষণ দিয়েছেন 9টায়, ভাঙা শুরু হয়েছে 7টার দিকে চলে গেছে। আর তারও আগে বুলডোজার মিছিল হয়েছে, বুলডোজারের জন্য আহ্বান জানাইছে ফেসবুকে, আমি নিজেও দেখেছি। এটা হলো আরেকটা অভিব্যক্তি না, কিন্তু ঘোষণা কিন্তু আগে ছিল ভাষণ যে দিবেন। হ্যাঁ, ভাষণ দিবেন, ওটা তো উস্কানিটা বললাম তো, উস্কানিটা। এখন আমার কথা হলো কি, বুলডোজার জিনিসটা কী রে ভাই? আপনার বাসায় আছে একটা, অথবা এখানে অন্য কারো বাসায় আছে যে আমাদের প্রত্যেকের ঘরে একটা বুলডোজার আছে, আমরা বাথরুমের পেছনে ওটা লুকায় রাখি, পরে পকেটে নিয়ে বাইরে পড়ি? তা তো না। বুলডোজারটা তো ম্যানেজ করতে হয়েছে, বুলডোজার না হোক অথবা এক্সকাভেটর হোক, যাই হোক, ম্যানেজ করতে হয়েছে। এটা কোত্থেকে আসছে, কে দিচ্ছে, কেন দিচ্ছে? আমি শুনলাম এটা নাকি সিটি কর্পোরেশনের। এটা সিটি কর্পোরেশন কোন বিবেচনায় দিল, কিভাবে দিল, কি কারণে দিল? তাহলে এগুলি দেখে মনে হয় কি, এই পুরো ঘটনার পেছনে সরকারের এক ধরনের আশকারা আছে। আমি উস্কানি বলছি না, আশকারা আছে। শেখ হাসিনার উস্কানি আছে, সরকারের এক ধরনের আশকারা আছে। সরকার চাইলে এটা আটকাতে পারতো, সরকার এটা আটকায় নাই। সরকার হয়তো চেয়েছে এটা হোক, এটা হয়েছে। এখন সব মিলে যে জিনিসটা হয়েছে, লস হয়েছে বাংলাদেশের, লস হয়েছে আমাদের ইমেজের। কিছু লাভ হয়তো কোনো একটা গভর্নমেন্টের হতে পারে, গভর্নমেন্টের কোনো একটা পার্টিকুলার সেকশনের হতে পারে। আমি আজকে বসে বসে সকাল থেকে সবগুলি বিদেশি পত্রিকাগুলি দেখছি, রয়টার, তারপরে আপনার এপি, তারপরে আপনার আল জাজিরা দেখছি। কেউ বলে নাই একটা মহান কর্ম সম্পাদিত হয়েছে, কেউ বলে নাই। এবং এই কাজটা বাইরে বহির্বিশ্বে আমাদের ইমেজটাকে মনে করি ক্ষতিগ্রস্ত করবে। আপনার কাছে আবার আসবো। বিএনপি স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ এই ধানমন্ডির ঘটনা নিয়ে তিনি বলেছেন, ধানমন্ডির ঘটনা কারা ঘটিয়েছে, সরকারের ভূমিকা কি তা জানা নেই, গণতন্ত্রের পথে বাধা দিতে কারোর বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টার অংশ হতে পারে। এটা না, এই যে কমেন্টটা না, আমার কাছে মনে হয় এটা খুবই একটা গা বাঁচানো কমেন্ট। আসলে কি হয়েছে না হয়েছে, আমি ধরলামও না, শুইলামও না, বললামও না, এই ধরনের এই কমেন্ট দেওয়া না দেওয়া একই কথা। এটা কোনো অর্থ বহন করে না, এটা আমার কাছে মনে হয়। আমি মনে করি বিএনপির একটা সুনির্দিষ্ট কমেন্ট আসা উচিত ছিল, কিন্তু বিএনপি সেটা দিবে না। কেন? তারা সামনে নির্বাচনের কথা ভাবতেছে, নির্বাচনের আগে তারা বিতর্কিত হতে চায় না। বিএনপি দলটাকে এমন একটা অবস্থায় দাঁড়াইছে, আমি যেটা মনে করি খুবই ভালো সিচুয়েশন তারা আছে। এবং তারা একজন ইউটিউবারকে মধ্যে ভয় পায় যে ওই ইউটিউবার আমার ব্যাপারে কী বললো, এটা আমার জন্য বিরাট একটা ক্ষতি হয়ে যাবে। বিএনপির এখন এই অবস্থা, ভয় পাইতে পাইতে ভয় তাদের পেয়ে বসছে। এত বড় একটা দল, তারা স্পষ্ট করে বলতে পারে না বিষয়টা কি হলো। বলা উচিত, বলতে পারা উচিত। শুনেন, এই যে এতক্ষণ আলাপ হলো এই ঘটনা নিয়ে, সব ঠিক আছে, হাসিনা মন্দ, হাসিনা খারাপ মানলাম, ছাত্ররা
তার আবেগের বশবর্তী হয়ে গেছে, তাও মানলাম, সব ঠিক আছে। সরকার করছে এটা কি? সরকার কি করছে ভাই? সরকার কি থামানোর চেষ্টা করছে? কালকে আবার আজকে বিভিন্ন জায়গায় ভাঙতেছে, সরকার কি করতেছে? এটা তো ডিক্লেয়ার দিয়ে তারা আসছে। ডিক্লেয়ার দেওয়ার পর সরকার সেখানে কেন তাদের প্রতিরোধ করার চেষ্টা করে? সরকার বিবৃতি দিয়েছে। এই বিবৃতি কি বিবৃতি দিয়েছে? পরেন বিবৃতি দিয়েছে, শেখ হাসিনার সহিংস আচরণের প্রতিক্রিয়া হিসেবে ধানমন্ডি 32 নম্বরের বাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রেস উইং থেকে এটা বলা হয়েছে। তবে এটি অনাকাঙ্ক্ষিত। অনাকাঙ্ক্ষিত কোনটা? অনভিপ্রেত। তো অনাকাঙ্ক্ষিত জিনিসটা কি ভাই? অনাকাঙ্ক্ষিত অর্থটা কি? তার মানে তারা যেটাকে সমর্থন করে সে এইটাও বলতে পারতেছে না, তার অতটুকু নৈতিক জোরও নাই, সে বলতে পারছে না যে এটা ভালো হয়েছে, তারা কিন্তু বলতে পারছে না। কথাটা খেয়াল করেন, কিন্তু তারা এটা তার ওই নৈতিক জোরটা নাই, কিন্তু তারা এটা প্রতিরোধ করতে চায় না। এরকম মেরুদণ্ডহীন যদি একটা সরকারের ক্যারেক্টার হয় তাহলে কি হবে দেখেন। আপনি যদি শিখাই দিলেন যে আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়, আপনি যাবেন আগুন জ্বালাতে জ্বালাতে ওই লিডারদের আগুন জ্বালানো শেষ হয়ে গেলো, তারপরে কাকে আগুন জ্বালাবে? তারা আগুন জ্বালাতে শিখে গেছে। আগুন জ্বালালে হাততালি পাওয়া যায়, হাততালি পাওয়ার জন্য পরের দিন সকালে ওটা পরশুদিন কার সঙ্গে ঝগড়া হয়েছিল, অথবা অমুক দিন কে কি বলছিল, এটা মব তো হয়ে যাচ্ছে এখানে। জাস্ট একে ট্যাগ দিয়ে দিল, তুমি স্বৈরাচারের দোষর, দাও আগুন জ্বালাইয়া। সরকারের তো কোনো ভূমিকা নাই, সরকারের একটা অ্যাকশন থাকা উচিত ছিল। এবং এই জিনিসটা যে বলবে বিএনপির ওই মেরুদণ্ড নাই, আবার তারা ক্ষমতা আছে। বিএনপির মেরুদণ্ড নাই, সরকারের মেরুদণ্ড আছে টাকা, মেরুদণ্ড কারোই নাই, মেরুদণ্ড কারোই নাই, মেরুদণ্ড নাই তো কারো। সবাই খেলে আকার ইঙ্গিতে কয়, এই যে বসে আছে আমি আকার ইঙ্গিতে কইতেছি, আমি তো আকার ইঙ্গিতে কইতেছি। আবার এটাকে অনেকে জাস্টিফাই করার চেষ্টা করে। ভাই এটা একটা নাশকতা স্ট্রেট। দেশে একটা গভর্নমেন্ট আছে, শুনেন, 5 তারিখের থেকে 8 তারিখ পর্যন্ত, এই সময় দেশে কোনো গভর্নমেন্ট ছিল না। ওই সময় একটা হুজুগ ছিল, ওই সময় মানুষের একটা ক্রোধ ছিল, ক্ষোভ ছিল, শেষ হয়ে গেছে। মামলা হলো কেন বলেন তো আপনি? এই শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হচ্ছে কেন? মামলা কোনো দরকার আছে? বলে দিলেই পারে, ও দেশে আসলে পাঠিয়ে দিয়ে দেবো। মামলা করতে হবে কেন? এই আদালত করতেছে, আদালতে বিচারকদের বেতন দিতে হচ্ছে, টাকা পয়সা খরচ করার কোনো দরকার আছে? কেন করে মামলাটা? কারণ তারা বহির্বিশ্বকে দেখাতে চায় যে আমরা একটা সিস্টেমের মধ্যে আছি। তো সিস্টেমটা যেখানে ব্রেক হলো, জাহিদ বলতেছে খুব ভালো, এটাকে কীভাবে ক্যাশ করা যায়, সরকার এখন কি করা উচিত, ভালো বুদ্ধিগুলো ভালো, কিন্তু সরকার তো ওই বুদ্ধিটাও নেয় নাই। আজকে যে বিবৃতি দিচ্ছে এটাকে ওর বুদ্ধির সঙ্গে মিলে হয়তো বা শুনেছে, সে সকালে একটা আইটেম করছে এটা নিয়ে, এটা দেখছি, সে এই বুদ্ধিটাই দিচ্ছে। সরকার ওই বুদ্ধিটাও ইমপ্লিমেন্ট করতে পারে নাই, কাঁচা হাতের কাজ। তো হবে না তোর ভাই এরকম ভাবে। ওই বুদ্ধিটা ইমপ্লিমেন্ট করতো, একটা ব্যাখ্যা দিত, এই ব্যাখ্যাটা তো আন্তর্জাতিক মিডিয়াতেও যাচ্ছে, এই ব্যাখ্যা বললে আবার এই ঘটনার সঙ্গে মিলাইলে এটা হাস্যকর ঘটনা হতো ভাই। বিএনপি কি কয় না কয়, কি যে কইছে মির্জা মেজর হাফিজকে আবার বলেন না ভাই, আপনি আসলে কি কইছেন ভাই? কোনো তো সেকেন্ড টাইম বলতে পারবো না, বলে তারা জিজ্ঞাসা করেন। এইটা কোনো পলিটিক্যাল, শুনেন, সাধারণ মানুষ কি করে, আমি একটা পাবলিক, আমি কি করি, আমি পলিটিক্যাল পার্টির দিকে তাকাই থাকি যে তারা আমাদের দেশটাকে চালাবে, কোন পার্টি কি বলে এটা শোনার পরে আমি আমার সমর্থনটাকে এদিক সেদিক করি, যে এই পার্টি এটা বলছে আমার পছন্দ হয়েছে, তার পক্ষে আমি আসি। তো এখন যদি এই কথা বলে, তো তার পক্ষে আমি তো চাই যে আমার যে পলিটিক্যাল পার্টি সে একটা স্ট্যান্ড নেবে, সে একটা দৃঢ় পদক্ষেপ নেবে, স্পষ্ট করে কথা বলবে। তার এই কথা অর্থ তো আমি ভালো মতো বুঝি নাই, তো পাবলিক কি বুঝবে? আমি তো ভাই মাস্টার ডিগ্রি পর্যন্ত তো পড়ছি, তো একটা রিক্সাওয়ালা কি বুঝবে এই কথা থেকে? কিচ্ছু বুঝবে না। তো খুবই হাস্যকর, আমি হতাশ বিএনপি রিয়াকশন দেখে। কামাল, নির্বাচন এবং সংস্কার বিষয়ে কথা বলতে চাই। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি বলেছেন সংস্কার বিষয়টি কোনো ষড়যন্ত্র কিনা। আজ থেকে 2.5 বছর আগে বিএনপি কিন্তু এই সংস্কার কথা বলেছে এবং প্রস্তাব দিয়েছে 31 দফার ভিত্তিতে। সেক্ষেত্রে নির্বাচন হওয়াটা জরুরি এবং নতুন গণতান্ত্রিক সরকার গঠন না হওয়া পর্যন্ত আন্দোলন এবং সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আন্দোলন সংগ্রামের কথা কিন্তু এই 6 মাসে এই প্রথম আমরা শুনলাম। দেখেন, বিএনপির সঙ্গে সংস্কার যে আপনার যে কমিশনগুলো হয়েছে, এটা নিয়ে বিএনপির সঙ্গে এক ধরনের বিরোধ হবে, এটা অবধারিত ছিল এই কারণে যে বিএনপি তো আরও আগে তাদের 31 দফা দিয়েছিল রাষ্ট্র সংস্কারের। তারপরে এই অন্তর্বর্তীকালীন সরকার যখন সংস্কার কমিশনগুলো গঠন করলো, তখন যদি বিএনপি বলতো যে ঠিক আছে আমাদের সংস্কার প্রস্তাব আছে বিভিন্ন ক্ষেত্রে,
এগুলোর সঙ্গে আপনি আলোচনা করেন, তা কিন্তু করেনি। বিএনপি যখন এদিকে সংস্কার কমিশনের মিটিং হচ্ছে, তখন বিএনপি কিন্তু প্যারালালি সারা দেশে তাদের একটি দফা নিয়ে তারা কিন্তু মাঠে কাজ করেছে, এবং একদম উপজেলা পর্যায়ে পর্যন্ত তারা কিন্তু আপনার ক্লাস নিয়েছে, বুঝিয়েছে, বুকলেট করেছে। তার মানে তারা নিজেদের সংস্কার যে প্রস্তাবগুলো আছে এগুলোকে কখনোই প্রচারের ক্ষেত্রে মানুষের মধ্যে মানে আপনার মানুষের মধ্যে এর মধ্যে একটা জনমত গড়ে তোলার ক্ষেত্রে বিন্দুর মাত্র কিন্তু শৈথিল্য দেখায়নি। তার মানে তারা তাদেরটা নিয়ে কিন্তু মোটামুটি শক্ত অবস্থানে আছে। এখন যখন জাতীয় ঐক্যমত্য একটা হবে, এই যে কমিশনটা অলরেডি গঠন করা হয়েছে, সেখানে যখন বিএনপি যাবে, বিএনপি কিন্তু তার নিজের দাবিগুলো নিয়েই যাবে, যে আমার তো অনেকগুলো কমিশন আছে, দাবি আছে, এই দাবিগুলো নিয়ে আপনারা কী বলবেন, কী করেন। এখানে কিছু কিছু ঘাটতি আছে, যেমন আপনার এই তাদের এই 31 দফা তো আপনার এই জুলাই আন্দোলনের ব্যাপারটা তো নাই, আসলে একদমই নাই, এটা থাকা উচিত ছিল তাদের, এটা কেন ঘাটতি আমি যাই না। যাই হোক, তো এগুলো নিয়ে কিন্তু আসবে আলোচনা, সে আলোচনা তারা খুব একটা ছাড় দেবে আমার কাছে মনে হয় না। কাজে এটা নিয়ে আমি মনে করি যে আপনার ফেব্রুয়ারি 15 তারিখ পর থেকে যদি তারা বসেন, কিছু একটা হবে, আমি জানি না কী হবে। আর সরকারে যে সংস্কার কমিশনগুলো করেছে, যে 8টা নিয়ে মানে যে 6টা নিয়ে এখন আলোচনা হচ্ছে, যে এগুলোই তো মূলত আসবে। তো এই কমিশনগুলো আমার বিবেচনায় আপনি তো মার্ক হয় নাই। কমিশন যে গঠন করা হয়েছে, যাদেরকে নিয়ে কমিশন গঠন করা হয়েছে, এর মধ্যে কিছু কিছু ক্যাপাবল লোক আছেন, আবার কিছু কিছু মুখ চেনা লোক নিচ্ছে তারা। এবং সেখানে যে কমিশনের যে রিপোর্টগুলো পেয়েছি, যতটুকু জানতে পেরেছি, ডিটেল তো আর পাইনি, যতটুকু জানতে পেরেছি, এটা নিয়ে আমার মানে প্রচুর আপত্তি আছে আমার কাছে। তো আমার কাছে মনে হয় যে এটা নিয়ে একটা মোটামুটি ডিবেট একটা হবে। এটা তো চূড়ান্ত না, ডিবেট হবে, আলোচনা হবে, দুটো মিলিয়ে চলবে। তো আমার মনে হয় এটা নিয়ে যে খুব খুব দ্রুতই কোনো সমাধানে পৌঁছা যাবে, এটা আমার কাছে মনে হয় না। তবে ডক্টর ইউনূস খুব একটা ভালো পথ ধরেছেন। উনি বলেছেন যে আমরা দেখব, যেটা যেটা সবাই একমত হবে ওইটা রাখবো, বাকিগুলো নিয়ে আলোচনা মানে পরে হবে। এই পদ্ধতিটা আমার কাছে মানে মনে হচ্ছে যে এই বিরোধ থেকে বের হওয়ার জন্য একটা মানে খুবই কার্যকর একটা পথ হতে পারে। এখন দেখা যাক কী হয়, এটা নিয়ে তো আর মানে এখন তো কিছু মানে বোঝা যাচ্ছে না। 15 তারিখের পরে হয়তো যখন সবাই মিলে বসবে পলিটিক্যাল পার্টিগুলি নিয়ে, এটা। তবে আমার একটা নিজস্ব একটা ব্যক্তিগত আবদার থাকবে, যে সরকারের কাছে চাইবো আমি যে কমিশনগুলো তাদের রিপোর্ট দিয়েছে, পুরো রিপোর্টটা পাবলিক ডোমেইনে দিয়ে দেওয়ার জন্য, যাতে নাকি সাধারণ মানুষও যারা আগ্রহী তারা যেন পড়ে নিতে পারে। পুরো রিপোর্ট, ওই সংক্ষিপ্তটা পূর্ণটাই মানে সম্পূর্ণ রিপোর্টটা পাবলিক ডোমেইনে দেওয়া আমি মনে করি প্রয়োজন। জি, আপাতত বাড়ছে না বিদ্যুতের দাম, তবে নতুন গ্যাস সংযোগের দাম বাড়ানো হবে। রোজার মাসে লোডশেডিং মুক্ত রাখার চেষ্টা হবে, তবে বিদ্যুৎ বিভ্রাট হবে না এমন কোনো নিশ্চয়তা নেই, উপদেষ্টা বলছে। মানে এটা কি আগের নসরুল হামিদ বিপু বলতেছে না আমাদের না, ফজল কবির খান বলতেছে, কথা তো একই রকম লাগতেছে, একই কথা। কিন্তু এই শব্দগুলো আমরা শুনে শুনে অভ্যস্ত, কিন্তু এই জিনিসপত্রের দাম কিছুটা বাড়ছে তো মানুষের কষ্ট হবে না। সম্ভবত একজনে লিখে দেয়, না তা জানি না, আগেও বলতো দাম একটু বেড়েছে মানুষের কষ্ট হবে না। দাম বাড়লে মানুষের কষ্ট হয় না কেমন করে ভাই? কেমনি করে হয় না, আমি তো বুঝি না কিছু। আবার আগে মন্ত্রী বলতো যে মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, তো 5 বছরের বেতন বাড়ে না, ক্রয় ক্ষমতা কী হয়ে পারে? টাকা পয়সা কি আসমানি উপায় আসে ভাই? আসমানি উপায় টাকা আসে না। আসলে তো আমাদের নবী খেজুর খেয়ে করতো না, রোজা রাখতো না। আসমানি উপায়গুলো আসে না, এটা আর্ন করতে হয়, নাহলে লুট করতে হয়। তো এখন উনি যেটা বলতেছেন যে দাম মানে এগুলি কি জানেন, মানে এক এক সময় এক একটা লেম এক্সকিউজ দিয়ে তারা কিছু একটা করে নেয়, করে নেওয়ার পরে নানা রকম চাপ পরে এক একটা 100 ব্যাখ্যা দেয়। এই যে মাঝখানে যে আপনার প্রায় শতাধিক পণ্যের যে ভ্যাট বাড়াইলো, তারপরে আপনার আপনার ডিউটি বাড়াইলো আপনার এই মানে সেবা খাতে, কী ব্যাখ্যা বলেন? কেন, কার সঙ্গে আলাপ করে করছে? অথচ এই আহসান মনসুর আগে সরকার আমলে কিন্তু বলতেন উনি যে এক্সপার্টরা সবার সঙ্গে আলাপ আলোচনা করে করেন, তো ওনারা কিন্তু এটা করেন না, ওনারা কিন্তু এটা করেন না। কী বলবেন? এখানে বলার কিছু নাই। এই সরকার বেসিক্যালি অনভিজ্ঞ সরকার, অনভিজ্ঞ হওয়া স্বাভাবিক, অভিজ্ঞ সরকার আপনি পাবেন কই? তো অনভিজ্ঞ হোক, কিন্তু অনভিজ্ঞ হওয়ার ফলে ওনারা যে বুঝবেন যে আমি অভিজ্ঞ লোকদের কাছ থেকে পরামর্শ নেই, এক্সপার্টদের কাছ থেকে পরামর্শ নেই, এত কিছু তো লাগে না রে ভাই। সিম্পল আমি একটা কথা বলি, ধরেন একটা কোনো বড় একটা সিদ্ধান্ত নেবেন, যে সিদ্ধান্তের কারণে সাধারণ মানুষের মধ্যে একটা প্রভাব পড়তে পারে, নেতিবাচক প্রভাব পড়তে পারে। ওনারা কিন্তু সহজেই পারেন, পলিটিক্যাল পার্টিগুলোকে ডাকতে পারেন, কিন্তু আমার সামনে এই ক্রাইসিস, বলুন তো আমরা কী করতে পারি? এতে কিন্তু আত্মসম্মান যাবে না, ইজ্জত যাবে না, কিন্তু ডাকতে পারেন, তবে ডাকলে অসুবিধাটা কি? তারপরে কিন্তু সবাই মিলে যখন সিদ্ধান্ত দেবেন,
পলিটিক্যাল পার্টিগুলো তো অবুঝ না, জি। তাকে সিদ্ধান্ত দেবেন, কিন্তু ওইটা কোনো তাদের ইজ্জত যায়। আমি যা বলবো এটা বলা যাবে না, পলিটিক্যাল পার্টিকে ডাকবো খালি চা খাইতে, তো এটা তো হলো না।